শ্রমিকদের কর্মবিরতিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা দুটির সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। সকালে শ্রমিকরা গেটের সামনে গেলে কারখানা বন্ধের নোটিশ দেখতে পায়। এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এদিকে বকেয়া বেতনের দাবি কারখানা বন্ধের প্রতিবাদে গাজীপুরের টঙ্গী ও জৈনা বাজার এলাকার দুটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এ সময় শ্রমিকরা পৌনে 1 ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন সড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকরা। চট্টগ্রামের চাঁদগাঁওয়ে পূর্ববিরোধের জেরে ৭ম শ্রেণীর এক শিক্ষার্থী খুন হয়েছে। ভোরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের 4 সহপাঠীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পর বাড়ি না ফেরায় নানা জায়গায় খুঁজতে শুরু করেন রাহাতের স্বজনরা। এক পর্যায়ে স্কুল থেকে কয়েক কিলোমিটার দূরে কর্ণফুলী নদীর তীরে হামিদচরে রাহাতের ব্যাগ ও জুতা পাওয়া যায়। বুধবার ভোরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় ওই এলাকা থেকে রাহাতের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বাবার অভিযোগ, 2 মাস আগে একই শ্রেণীর ওয়াহিদের সঙ্গে ঝগড়া হয় রাহাতের। বিষয়টি মীমাংসা হয়ে গেলেও ক্ষোভ থেকে যায় ওয়াহিদের। সেই ক্ষোভ থেকেই মঙ্গলবার ক্রিকেট খেলার কথা বলে রাহাতকে নিয়ে যায় ওয়াহিদ ও তার সহযোগীরা। পরে কৌশলে তাকে হত্যা করা হয় বলে দাবি তার। মানিকগঞ্জের সিংগাইরে নাতনিকে ইফটিজিংয়ের প্রতিবাদ করায় নানা আলী আজগরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় 5 জনের নাম উল্লেখ করে আরও 5 জনকে অজ্ঞাত করে মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জয়মণ্ডপ ইউনিয়নের রায় দক্ষিণ এলাকার আলী আজগরকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। নাতনিকে দীর্ঘদিন ধরে রাস্তায় ইফটিজিং করত বখাটেরা। এ কারণে সোমবার আজগর সিংগাইর থানায় অভিযোগ দেন। পরে মঙ্গলবার রাতে পুলিশ এলাকায় আলামিনের খোঁজখবর নেয়। এর পরপরই কয়েকজন সন্ত্রাসী আলী আজগরকে কুপিয়ে রক্তাক্ত করে। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। নোয়াখালীর বেগমগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী ইয়াসিন আরাফাত শাকিল হত্যার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নিহতের বাবা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলাটি করেন। পুলিশ জানিয়েছে 3 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকজনকে মামলায় আসামি করা হয়েছে। মঙ্গলবার রাতে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযানে নামে পুলিশ ও র্যাব। পরে গঙ্গাবর বাজারের পরিত্যক্ত ডোবার পাশ থেকে সেমি অটোমেটিক পিস্তল ও খালি ম্যাগজিন উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় আটক 3 আসামির মধ্যে 2 জনকে 54 ধারায় কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। বগুড়া সদরে সিএনজি অটোরিকশা চালক আজগর আলী পিয়াল হত্যা মামলায় 2 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে 1 লাখ টাকা জরিমানা দেওয়া হয়েছে। দুপুরে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত 2 এর বিচারক আবু হানিফ এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আবু রাসেল সিদ্দিক ও আব্দুল হান্নান। এছাড়া মামলার অন্য আসামি মোহাম্মদুন নবী মুন্নাকে 3 বছরের সাজা দেওয়া হয়। অপর আসামি রেজাউলকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার আগে আসামিদের আদালতে হাজির করা হয়। 2020 সালের 21 মার্চ চালক আসগর আলীকে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করা হয়। এ ঘটনায় বগুড়া সদর থানায় তার বাবা শহীদুল ইসলাম খোকা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মানিকগঞ্জের হরিরামপুরে বিল্লাল হত্যা মামলায় 1 জনের মৃত্যুদণ্ড ও আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলার আরেক আসামি আলিম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড সহ 30,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 2 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আশুলিয়ায় আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিল বের করায় জড়িত 6 জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে আশুলিয়া থানা থেকে প্রিজন ভ্যানে করে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে গতরাতে আশুলিয়ার ভাদাইল ও পবনার টেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে 27 এপ্রিল একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়া শ্রীপুরে আওয়ামী লীগের পক্ষে গ্রেপ্তারকৃতরা ঝটিকা মিছিল বের করে। গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় আশুলিয়ার ভাদাইল ও
পবনার থেকে অভিযান চালিয়ে ওই 6 জনকে গ্রেপ্তার করা হয়। মামলা শুনানি শেষে গাজীপুরের গাছা থানায় দায়ের করা 3টি হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ 4 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 3-এর বিচারক ওমর হায়দার এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় 6 জন নিহত হন। এ ঘটনায় মেট্রোপলিটন গাছা থানায় আলাদা 3টি হত্যা মামলা দায়ের করা হয়। এসব মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার ও প্রতিমন্ত্রী সুনায়েদ আহমেদ পলকের নাম থাকায় তাদের আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় 4র্থ দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সকাল 10:30টায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ হয়। 4র্থ দিনে মাগুরা ও ফরিদপুর মেডিকেলের 3 চিকিৎসকের সাক্ষ্য নেওয়া হয়েছে, যারা শিশু আসিয়ার চিকিৎসা করছিলেন। এর আগে আসামিদের জেলা কারাগার থেকে আদালতে আনা হয়। আগামী 4 মে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এদিন ঢাকা মেডিকেলের চিকিৎসক ও মামলার গুরুত্বপূর্ণ কয়েকজনের সাক্ষ্য গ্রহণ হবে। এর আগে গত 5 মার্চ বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশুটি। 13ই মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ঘটনায় মামলার পর বোনের জামাই, শ্বশুর, শাশুড়ি সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। আসলে সেলফি পরিবহনের বাসের চাপায় শামসুল মোল্লা নামে গণস্বাস্থ্য কেন্দ্রের এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। সকালে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে নিরাপত্তা প্রহরী শামসুল মোল্লা মির্জানগরে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে বেতন নিতে আসেন। এ সময় ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা বাস ও চালককে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এদিকে নাটোরের নলডাঙ্গায় ধান বোঝাই পিকআপের চাপায় শরীফ মিনা নামে ভ্যানের এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তাজিম হোসেন নামে এক শিশু আহত হয়েছে। সকালে উপজেলার বাঁশবাগ মাদ্রাসার সামনে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও পিকআপটি জব্দ করেছে পুলিশ। নিরাপত্তা কর্মী ও সিসিটিভি ক্যামেরার সংকটে অনিরাপদ হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিনই এই হাসপাতালে অন্তত 20টি চুরির ঘটনা ঘটে। রোগী ও স্বজনদের কাছ থেকে টাকা পয়সা, মোবাইল সহ চুরি হচ্ছে বিভিন্ন জিনিসপত্র। বিষয়টি স্বীকার করলেও হাসপাতাল কর্তৃপক্ষ রোগী ও তার স্বজনদেরকেই সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সেবা নিতে আসা বিপুল সংখ্যক মানুষকে সবসময় থাকতে হয় চুরি ছিনতাইয়ের আতঙ্কে। নজরদারির জন্য লাগানো সিসিটিভি ক্যামেরাগুলো বেহাল, কোথাও বিকল। হাসপাতালে লাগানো 270টি ক্যামেরার মধ্যে 230টি সচলের দাবি করলেও চালু রয়েছে 150টি। এই সুযোগে চুরি করে ধরাছোঁয়ার বাইরে থাকছে চোর চক্র। শুয়েছিলাম, শোয়ার পরে রাত্রে 1:30টার দিকে আমার মোবাইলটা এখান থেকে ছিনতাই হয়ে যায়। আমাদের মোবাইল, টাকা, অন্যান্য জিনিসও চুরি হচ্ছে। তো এগুলো তো আমরা ভুগতেছি, ভোগান্তির শিকার হইতেছি। আরও সিসি ক্যামেরা বাড়ানো হোক, আনসারও কম, কিন্তু আরও চাচ্ছে আমরা আরও বাড়ানো হোক, আমাদের সেফটি দরকার। রোগী ও স্বজনদের নিরাপত্তা দিতে সংকট রয়েছে নিরাপত্তা কর্মীরও। প্রতি শিফটে 50 জন আনসারের বিপরীতে থাকেন মাত্র 30 জন। এখানে মানুষের ওষুধ চুরি হয়ে যায়, মানুষের অর্থ চুরি হয়ে যায় এবং শিশু চুরির মতো বড় বড় ঘটনা ঘটে। এগুলো থেকে পরিত্রাণের জন্য আপনাকে মনিটরিং সেল করতে হবে, কমিটি করতে হবে। এসব সমস্যা ও সংকটের কথা স্বীকার করলেও তা সহজেই সমাধান সম্ভব নয় দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। এজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ তাদের। আমরা অলরেডি টেন্ডার করেছি, আরও প্রায় 150-200 সিসি ক্যামেরা বিভিন্ন জায়গায় আমরা এটাকে ইনস্টল করব। এই রোগীদের নিরাপত্তার সাথে, তারপরে রোগীদের নিরাপত্তার সাথে, রোগীর সাথে যারা অ্যাটেন্ডেন্স আছে তাদের নিরাপত্তার সাথে। পুলিশের হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন 20টিরও বেশি চুরির ঘটনা ঘটে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
গাজীপুরের শ্রীপুরে নানাইয়া আটিপাড়া গ্রামে মাদকাসক্ত ছেলেকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বাবা। মঙ্গলবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় ৫ থেকে ৭ বছর আগে ছেলেকে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়াতে পাঠান তার বাবা। সেখান থেকে ফিরে এসে মাদকাসক্ত হয়ে উঠলে ছেলেকে নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। সুস্থ হয়ে উঠলে আবারও তাকে মালয়েশিয়াতে পাঠানো হয়। বছরখানেক আগে আবার মালয়েশিয়া থেকে ফিরে আসার পর প্রায়ই বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জেরে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যা করে বাবা। বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে ঢাকা ইপিজেড এর শতভাগ কারখানায় উৎপাদন শুরু হয়েছে। সকালে ডিইপিজেড এর নির্বাহী পরিচালক শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি থেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়ায় সকাল থেকে শতভাগ কারখানাগুলো উৎপাদনে ফিরেছে। এতে স্বাভাবিক সময়ের মতোই কাজ করছেন শ্রমিকরা। এর আগে সোমবার দুপুরে প্রায় ৪০০ কোটি টাকা বিল বকেয়া থাকায় সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ। এরপর বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় ডিইপিজেডে। সে সময় সব কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। সমস্যাটা এখন আর নাই। আরইবি অর্থাৎ পল্লী বিদ্যুতের মাধ্যমে আমাদের এখানে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে এবং আমাদের ইপিজেডের যতটুকু রিকোয়ারমেন্ট আছে বিদ্যুতের তার সম্পূর্ণই এখন পল্লী বিদ্যুৎ সরবরাহ করছে। এই জন্য বিদ্যুৎ সংক্রান্ত কোনো সমস্যার জন্য কোনো ফ্যাক্টরি এখন বন্ধ নাই। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। এ সময় নতুন এমপিও ভুক্তি আবেদনের ৯১টি ফাইল আটকে রাখার প্রমাণ পেয়েছেন কর্মকর্তারা। দুদক জানায়, কলেজ শাখার উপপরিচালক আলমগীর কবির টাকা ছাড়া ফাইল ছাড়েন না এমন অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় ৯১টি ফাইল আটকে রাখার প্রমাণ পাওয়া গেছে। এর আগে ১৫১টি ফাইল আটকে রাখার প্রমাণ পেয়েছিল দুদক। অভিযান চলাকালে অফিসে ছিলেন না আলমগীর কবির। তার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মুন্সিগঞ্জের গজারিয়ায় মাটির নিচ থেকে উদ্ধার মর্টার শেল বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে বিস্ফোরণের তীব্রতায় আশপাশের অন্তত ২৫টি ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার রাত ৮:৩০টার দিকে উপজেলার আড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আড়ালিয়া গ্রামের একটি জমিতে মাটি কাটার সময় অবিস্ফোরিত মর্টার শেল দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যায়। মর্টার শেলটির বিস্ফোরণ ঘটানো হলে বিকট শব্দে বেশ কয়েকটি বসতঘর ও দোকান ক্ষতিগ্রস্ত হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নেত্রকোনা দুর্গাপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ দুর্জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুর্গাপুরের বিরিশিরি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত দুর্জয়কে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী কলেজ ছাত্রী। পুলিশ জানিয়েছে, সোমবার ওই কলেজ ছাত্রী তার হবু স্বামীর সাথে বিরিশিরি বেড়াতে গেলে দুর্জয়ের পরামর্শে একটি হোটেলে ওঠেন। মঙ্গলবার দুপুরে হোটেলে একা পেয়ে দুর্জয় তাকে ধর্ষণ করেন। পরে পুলিশ গিয়ে হোটেল থেকে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার এবং দুর্জয়কে আটক করে। পটুয়াখালীতে কলেজ ছাত্রী লামিয়া ধর্ষণ ও আত্মহত্যা প্ররোচনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখা। সমাবেশে আত্মহত্যার প্ররোচনাকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, প্রথমে আছিয়া পরে লামিয়া, এভাবে শাস্তি না হওয়ায় দেশে অপরাধ আরও বাড়ছে। যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত তাদের বিচারের দাবি জানান। লামিয়ার বিচারটা হয় না দেখেই কিন্তু এখন সেই নির্যাতন নিপীড়ন বেড়েই যাচ্ছে। তাই আমরা চাই এই লামিয়ার বিচারটা যাতে দ্রুত হয়, সেই দৃষ্টি কামনা করছি। ফেসিবাদ এবং স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করলো যে লোকটা, তার মেয়েকে ধর্ষণ করলো এবং সেই ধর্ষণের বিচার না পেয়ে সে আত্মহত্যা করলো। এটা একটা নির্মম ঘটনা। উৎসব মুখর পরিবেশে দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বোরো ধান কাটা এবং মাড়াই। বাম্পার ফলনের পাশাপাশি মৌসুমের শুরুতেই দাম ভালো পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, যে কোনো সময়ে দেখা দিতে পারে প্রাকৃতিক দুর্যোগ। তাই ৮০ ভাগ ধান পাকার সাথে সাথে ধান কাটার পরামর্শ তাদের।
লক্ষ্মীপুরের ৫ উপজেলায় এবার বোরো আবাদ হয়েছে ৩৭,৭৮৩ হেক্টর জমিতে, যা গত বছরের চেয়ে প্রায় ২,০০০ হেক্টর বেশি। আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২,২৮,০০০ মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকায় এবারও জেলায় বোরোর বাম্পার ফলন হয়েছে। প্রতি মন ধান স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৬০০ টাকা দরে। অন্য বছরের চেয়ে বাজারে ধানের মূল্য বেশি পাওয়ায় খুশি চাষিরা। ফসল মাশাল্লাহ ভালো হয়েছে। এইভাবে যদি আবহাওয়া থাকে মাশাল্লাহ আমরা গাই গৃহস্থী পজিশন আগে যাবো। আকাশ যদি সুবিধা মতন পায় তাহলে আরো ভালো হইব, আর ধানের দাম এবার আরো বাড়বো। শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতি ও নালিতাবাড়িতে ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা। পাহাড়ি ঢল ও বন্যার আগে ধান কেটে ঘরে তুলতে পারছেন তারা। শ্রমিক খরচ তুলনামূলক কম হওয়ায় খুশি কৃষকরা। বন্যা হইতে পারে এই জন্য আমরা আগাম জাত লাগাইছি, ধান পাকছে, আমরা ধান কাটতেছি। কাটি নিয়ে আনির পরে পাশাপাশি গরুর ঘাস সহ আবার কামলাও লাগে না, আপনার আঙ্গর একটু সুবিধা হয়। যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে, তাই ৮০% ধান পাকার সাথে সাথে তা কাটার পরামর্শ কৃষি বিভাগের। স্বল্প মজুরিতে কৃষকরা ধান কাটতে পারতেছে, অপরদিকে এই ধানের খড়কে গৃহখাদ্য হিসেবে ব্যবহার করতে পারতেছে। আমরা কৃষি বিভাগ কৃষকদেরকে ৮০% ধান পাকা মাত্রই কর্তনে উদ্বুদ্ধ করতেছি, যাতে করে তারা ক্ষতির হাত থেকে রক্ষা পায়। নড়াইলে ধান কাটায় ব্যস্ত কৃষকরা। পোকামাকড়ের আক্রমণ না থাকায় এবার ফলন ভালো হয়েছে। অন্য বছরের তুলনায় খুব ভালোই হয়েছে, কারণ এবার কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটেনি। পোকামাকড়েরও খুব আক্রমণ কম ছিল, ধানের দামও খুব ভালো পাচ্ছি আমরা। চলতি মৌসুমে জেলায় ৫০,২৯০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩,৪৭,০০০ মেট্রিক টন ধান। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নেত্রকোনায় হাওড়ের নির্ধারিত সময়ে ধান কাটা শেষ হয়নি। এর আগে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৩০ এপ্রিলের মধ্যে ধান কাটা শেষ করার উদ্যোগ নেয়। তবে লক্ষ্য পূরণ না হওয়ায় আগামী ৪ মে হাওড়ের পুরো জমির ধান কাটা শেষ করার কথা জানানো হয়েছে। ৩০ এপ্রিল নাগাদ হাওড়ে আবাদ করা ৪১,০৭৫ হেক্টর জমির ৯১% ধান কাটা শেষ হয়েছে। বৈরী আবহাওয়ায় নির্ধারিত সময়ে ধান কাটা শেষ হয়নি। উঁচু জমির ধান কাটা বাকি থাকায় আগাম বন্যা হলেও কৃষকের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নেত্রকোনায় এবার ১,৮৫,৪৬০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। আমরা একটি টার্গেট নিয়েছিলাম এপ্রিল মাসের ৩০ তারিখের মধ্যে হাওড়ে সম্পূর্ণ ধান কাটার জন্য, কিন্তু মাঝামাঝি সময়ে আমাদের আবহাওয়ার একটু প্রতিকূলে থাকায় বৃষ্টিপাতজনিত কারণে ধান কাটার যে গতিটা ছিল এখানে কিছুটা বিঘ্ন ঘটেছে। সেই হিসেবে আমাদের সম্পূর্ণ ধানগুলি এখন কাটা সম্ভব হয় নাই। তো আমরা আশা করছি যে আগামী মে মাসের ৩-৪ তারিখের মধ্যে আমাদের হাওড়ে সম্পূর্ণ ধান কর্তন হয়ে যাবে। সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ে মত বিনিময় সভা হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় এবার আম সংগ্রহ ক্যালেন্ডার প্রকাশ করা হয়। আগামী ৫ মে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস, বৈশাখী সহ স্থানীয় গুটি জাতের আম সংগ্রহের দিন ঘোষণা করা হয়। এছাড়া ২০ মে থেকে পারা যাবে হিমসাগর আর ল্যাংড়া ও আম্রপলি সংগ্রহ করা যাবে যথাক্রমে ২৭ মে ও ৫ জুন থেকে। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, নির্ধারিত সময়ের আগে কেউ অপরিপক্ক আম গাছ থেকে নামালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটার আগে যেন তারা আম না পারে, প্রয়োজনে আমটা যদি পরিপক্ক হওয়ার জন্য আর একটু সময় দেওয়া যায়, সেভাবে পারলে ভোক্তা যেমন উপকৃত হবে, আমাদের আমের বাজারটাও কিন্তু আসলে লাভবান হবে। সাইকেলে ২ শতাধিক তরুণের নগর পরিভ্রমণের মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হচ্ছে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং এসপেরিয়া হেলথের যৌথ আয়োজনে নগরীর কাজীর দেউরি আউটডোর স্টেডিয়াম থেকে শুরু হয় এই র্যালি, যেখানে ২ শতাধিক সাইক্লিস্ট অংশগ্রহণ করেন। এর আগে এর উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি শব্দদূষণ রোধে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকা শব্দশূন্য জোন করার কথা জানান। একই সাথে আইন প্রয়োগ ও সচেতনতার মাধ্যমে শব্দদূষণ মুক্ত নগরী করার অঙ্গীকার করেন। হসপিটাল এরিয়া, এডুকেশনাল ইনস্টিটিউশন এরিয়া, যেখানে আসলে খুব দরকার যে হর্ন না বাজানো, তো ওই জোনগুলোকে আমরা যাতে কেউ হর্ন না বাজে সেই ধরনের কিছু নীতিমালা আইন আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা নিয়ে আসব।
লালমনিরহাট থেকে বুড়িমারি স্থলবন্দর পর্যন্ত স্পেশাল ট্রেন চালুর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেছে বুড়িমারি এক্সপ্রেস বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। এরপর মঙ্গলবার রাতে পাটগ্রাম অংশে সড়ক রেলপথ অবরোধ তুলে নেওয়া হয়। এর আগে মঙ্গলবার বিকেলে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসেন অতিরিক্ত জেলা প্রশাসক জিয়ার সারওয়ার ও পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। পরে ট্রেন চালুর আশ্বাসে মহাসড়ক ও রেলপথ ছাড়লে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে সোমবার রাতে প্রশাসনের সঙ্গে আলোচনার পর আন্দোলন স্থগিত করেন হাতিবান্ধা অংশের বিক্ষুব্ধরা। গত এক সপ্তাহের বেশি সময় ধরে কর্মসূচি পালন করে আসছিলেন স্থানীয়রা। সাভারে ড্যাবের আওতাভুক্ত অনুমতিবিহীন বহুতল ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজউক। দুপুরে সাভার সদর ইউনিয়নের কৃষ্ণপুরে অনুমোদনহীনভাবে গড়ে ওঠা বহুতল ভবনে উচ্ছেদ অভিযান শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এ সময় কৃষ্ণপুরে নুরুল ইসলামের 4 তলা নির্মাণাধীন ভবনে রাজুকের অনুমোদন বা প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় উচ্ছেদ পরিচালনা করা হয়। প্রথম তলা থেকে 4র্থ তলা পর্যন্ত ছাদের চারপাশের দেয়াল ভেঙে দেওয়া হয়। তবে ভবন মালিক নুরুল ইসলামের দাবি, ইউনিয়ন পরিষদের অনাপত্তিপত্র নিয়েই তিনি ভবন নির্মাণ শুরু করেন। রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ড্যাবের আওতাধীন অনুমোদনবিহীন বহুতল ভবন সহ প্রায় 3300টি স্থাপনা রয়েছে। রাজুকের অনুমোদন ব্যতীত অনেকে নকশা নিয়েছে, আবার অনেকে রাজুক থেকেও অনুমোদন নিয়েছে, কিন্তু অনুমোদনকৃত নকশার ব্যত্যয় ঘটিয়ে অনেকে ভবন নির্মাণ করছে। সেই ভবনগুলোতে রাজুকের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। নাটোরের সিংড়ায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে বিএনপির 3 নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে উপজেলার শেরকোল বাজার থেকে তাদের আটক করে থানায় সোপর্দ করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার রাত 9টার দিকে শেরকোল ইউনিয়নের রানীনগর থেকে ধান বোঝাই 2টি ট্রাক কুষ্টিয়া যাচ্ছিল। পথে ট্রাক দুটি শেরকোল শাহী বাজারে পৌঁছালে ট্রাকের গতিরোধ করে তাদের কাছ থেকে চাঁদা দাবি করে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন সহ তার সহযোগীরা। ধানের মালিক আবু বক্কর ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে সেনাবাহিনীর সিংড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে 3 জনকে আটক করে। দুই মাস পর মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা। এরই মধ্যে জাল নৌকা নিয়ে মাছ শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছে জেলেরা। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দেয় মৎস্য বিভাগ। এ সময় ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাত ও মজুদের উপর নিষেধাজ্ঞা ছিল। মধ্যরাতে শেষ হবে সেই নিষেধাজ্ঞা। তাই জাল ও নৌকা সহ মাছ ধরার সব ধরনের প্রস্তুতি নিতে ঘাটগুলোতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। অভিযান সফল দাবি করে লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তার আশা, গত বছরের চেয়ে এবার মাছের উৎপাদন বাড়বে। উৎপাদন লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে 28,500 টন, যা গত বছরের চেয়ে 5,000 টন বেশি। সরকারের নির্দেশে অভিযান দিয়েছে, অভিযানের সাথে আমরা বন্ধ ছিলাম, জাল বাই নাই, এখন সব ঠিক করেছি। মেঘনা নদীতে অভয় আশ্রমে মাছ ধরা, সকল মাছ ধরা বন্ধ। সেই হিসাবে এখন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী 1 মে থেকে আমাদের এই নদীতে আবার যথারীতি জেলেরা মাছ ধরা শুরু করবে। তো আমরা মনে করি যে এইবারে যে জাটকা সংরক্ষণ যে অভিযান, যেটা অভয়াশ্রমে, এটা আমরা শতভাগ আমাদের সফলভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। চট্টগ্রামে প্রিজন ভ্যানে তোলার সময় পালিয়ে যাওয়া 2 হাজতির মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে নগরীর খুলশী তুলাতুলি রেললাইন কলোনি থেকে ইকবাল হোসেন ইমনকে গ্রেপ্তার করা হয়। তবে এখনও পলাতক রয়েছেন সীতাকুণ্ড থানার মাদক মামলার আসামি আনোয়ার হোসেন। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল জানান, আদালত থেকে পালানোর পর 2 হাজতিকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়। রাতে তুলাতুলি রেললাইন সংলগ্ন কলোনি থেকে ইমনকে গ্রেপ্তার করা হয়। বাকি আরেকজন আসামি ধরতে অভিযান চলছে। এর আগে মঙ্গলবার দুপুরে আসামি ইকবাল হোসেন ইমন ও আনোয়ার হোসেনকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে প্রিজন ভ্যানে তোলার সময় তারা পালিয়ে যায়। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় জয়পুরহাটের 100 বিঘার বেশি জমির ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় দিশেহারা কৃষক। ভুক্তভোগীদের অভিযোগ, 3 ফসলি এসব জমি ক্ষতিগ্রস্ত হলেও রহস্যজনক কারণে ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নীরব ভূমিকায় প্রশাসন। জয়পুরহাট সদরের পুরানাপোল ইউনিয়নের রেলগেট সংলগ্ন এলাকায় ফসলি জমির পাশে রয়েছে 4টি ইটভাটা। কৃষকদের অভিযোগ, কয়েকদিন আগে ইটভাটা থেকে বিষাক্ত ধোঁয়া ছেড়ে দেয়ায় নষ্ট হয়েছে 100 থেকে 120 বিঘা জমির ধান। কষ্টে বোনা ফসল চোখের সামনে নষ্ট হতে দেখে দিশেহারা কৃষকরা।
মাঠের ধান সব নষ্ট হয়ে গেছে। ভাটার ধোঁয়া আসার কারণে আমরা কৃষক অসহায় পড়ে গেলাম। আমরা এখন ধানটা কাটবো, ঘরের তুলবো, আমাদের আশা এই লেবু হাজির ভাটার এই শুক্রবারে গ্যাস ছেড়ে দিয়ে মাঠের জমি তামাল পুড়ে শেষ করে দিতে। দূর থেকে জমিগুলোর ধান পাকা মনে হলেও বিষাক্ত ধোঁয়ায় এসব ধান গাছের শীষ ঝলসে গেছে। চিটায় পরিণত হয়েছে বেশিরভাগ ধান। ধান ছাড়াও ভুট্টা, কলা, ফলমূল ও সবজি ক্ষেতও একই ক্ষতির মুখে পড়েছেন বলছেন কৃষি কর্মকর্তারা। বাটার গ্যাসের কারণে পুরো ধানের শীষ এবং পাতা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সরেজমিনে পরিদর্শন করে বিষয়টি সত্যতা পেয়েছি। প্রায় 1.5 বিঘা জমি প্রাথমিকভাবে আক্রান্ত হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত আরবিএম ইটভাটার মালিক লেবু হাজির সাথে যোগাযোগ করা যায়নি। কৃষকদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন শেষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। কৃষি জমির খুব নিকটবর্তী হয়, আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে যে এই ভাটার কারণে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে আমরা এটির যে আনুষ্ঠানিক যারা এক্সপার্ট আছেন তাদের কাছ থেকে প্রতিবেদন গ্রহণ করব এবং প্রতিবেদন গ্রহণ করার পরে কৃষকদের ক্ষতিপূরণ এবং ভাটা মালিকের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা সেটি আমরা গ্রহণ করব। যেখানে সেখানে গড়ে ওঠা অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর উদ্যোগের দাবি কৃষকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহতের ঘটনাকে মারপিটের মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে সমাবেশ করেছে এলাকাবাসী। দুপুরে শেরপুরে ঝিনাইগাতীর মরিয়মনগরে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করে গারো আদিবাসীরা। এ সময় তারা মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে বলেন, গত 20 এপ্রিল স্টার সানডে অনুষ্ঠান শেষে সুবীর গন্ধাই অতিরিক্ত মদ্যপান করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন। এই ঘটনাকে ভিন্ন খাতে নিয়ে তাদের লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে 10 দিনব্যাপী খাল পরিষ্কার অভিযান শুরু হয়েছে। সকালে শহরের মাদাম ব্রিজ এলাকায় কচুরিপানা অপসারণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। এ সময় পৌর প্রশাসক জসিমউদ্দিন বলেন, পৌর এলাকায় 8 কিলোমিটার জুড়ে রহমতখালী খাল রয়েছে। এর মধ্যে 2 কিলোমিটার খালের অবস্থা নাজুক। সামান্য বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এজন্য খাল পরিষ্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এতে শহরে আর জলাবদ্ধতা সৃষ্টি হবে না বলে আশা করেন তিনি। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে 4 জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের 300টি ঘর হস্তান্তর করা হয়েছে। সকালে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর করা হয়। এদের মধ্যে কুমিল্লায় আশ্রয়ণ প্রকল্পে 70টি ঘর ক্ষতিগ্রস্তদের মাঝে হস্তান্তর করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনীর 33 পদাতিক ডিভিশন এসব ঘর বাস্তবায়ন করে। নোয়াখালীতে গৃহহারা 90টি পরিবারকে নতুন ঘর করে দেওয়া হয়েছে। এ সময় ঘরের চাবি হাতে পেয়ে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্ষতিগ্রস্তরা। এছাড়া ফেনীতে 110টি ও চট্টগ্রামে 30টি ঘর হস্তান্তর করা হয়েছে। নওগাঁ সরকারি কলেজে বহিরাগতদের অনুপ্রবেশ, নিরাপত্তাহীনতা ও শিক্ষার পরিবেশ বিঘ্নের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে কলেজের সামনে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, কলেজে প্রতিদিনই বহিরাগতদের অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এতে শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। শেরপুরে শ্রীবর্দী উপজেলার লঙ্গরপাড়া বাজারে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী লাঠি খেলা। ঢাকঢোল বাজিয়ে ছন্দের তালে তালে লাঠির বিভিন্ন ধরনের কসরত দেখিয়ে দর্শকদের মন জয় করেন লাঠিয়ালরা। ঐতিহ্যবাহী এই খেলায় মুগ্ধ দর্শকরা। হারিয়ে যেতে বসা লাঠি খেলার এখনও রয়েছে জনপ্রিয়তা। ঐতিহ্যবাহী জনপ্রিয় খেলাটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এমন আয়োজন। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।